আজকে পুরো কলেজটি আজারা ছিল ভাই। সেইটা ঠিক, আমি কালকে কলেজে আসবো না। যদি কলেজে কোনো হ্যান্ডসাম টিচার আসতো তাহলে তো আমরা প্রতিদিন কলেজে আসতাম। হ্যাঁ ভাই, সত্যি কথা। হ্যাঁ, বাট এগুলো জাস্ট আমাদের ইমাজিনেশন। এখন আর কোনো টিচার আসবে না মনে হয়। আর যদি আসেও তাহলে অতটা হ্যান্ডসামও হবে না। আমার কথা মিলিয়ে রাখিস। না ভাই, আমার হতেও পারে। তারা হাঁটছিল আর কথা বলছিলই, তখনই তাদের সামনে দিয়ে এসে কেউ সাইড দিয়ে যেতে গিয়ে তাদের সামনে একটা ফাইল পড়ে যায়। মানে তাদের সাথে ধাক্কা লেগে সেই লোকটার হাতে একটা ফাইল পড়ে যায়। আর কেউ কিছু না বলে যখনই ফাইলটা উঠাতে যাবে তখনই লোকটা তার আগে সেখান থেকে ফাইলটা নিয়ে চলে যায়। তো হা করে লোকটার দিকে তাকিয়েছিল। কি এতে কি হয়েছে? আরে কিছু না, জাস্ট লোকটাকে একটু কেমন যেন অদ্ভুত লাগলো। কেন? আরে জানি না, কেমন যেন একটা, মানে পুরো মুখেই মাস্ক পরা, তাও আবার ব্ল্যাক কালারের, চোখটা দেখা যাচ্ছে না। হ্যাঁ হতেই পারে, অনেকের স্টাইল এরকম থাকেই। গাধি, এখন চল। কেন রে, তুই কি ভূত ভয়ে ভয় পাচ্ছিস নাকি? আরে না, কিন্তু কেমন যেন একটা। আচ্ছা বাদ দে এসব, চল। তারপর তারা আবারও কথা বলতে থাকে। কেমন করে হয় এগুলো ইউনো? সরি স্যার, তুমি খুব ভালো করে জানো যে এখন দেন ওর লোকগুলোকে দিয়ে সবাইকে কিডন্যাপ করে করে আমাদের বিষয়ে ফাইলের বিষয়ে জিজ্ঞাসা করবে। আর এই মুহূর্তে যদি ফাইল আর তোমাকে কেউ দেখে ফেলে তাহলে বুঝতে পারছি তুমি কি হতে পারে। দেন যদি মেয়েকেও কিডন্যাপ করে নেয় তারপর যদি ফাইল আমাদের বিষয়ে জিজ্ঞাসা করে তখন হতেই তো পারে, তাই না? সরি স্যার, এখন আর কিছু করার নেই আমাদের হাতে। এই মেয়েকে শেষ করে দিতে হবে। এখন তোমাদের কাজ হলো মেয়েকে কিডন্যাপ করা। এখন আমাকে এটা বলো না যে তুমি মেয়ের ফেসে দেখোনি। না স্যার, আমি ভালো করে ওর ফেস দেখেছি। আর ও মেবি কোনো কলেজের স্টুডেন্টের সাথে ওর দুইজন ফ্রেন্ডও ছিল। ওই মেয়েকে যদি কিডন্যাপ করতে পারো তাহলে ওই দুই ফ্রেন্ডকেও কিডন্যাপ করা ইজি হয়ে যাবে। স্যার এখন যেটা করতে দিয়েছি সেটাই করে যাও। ইয়েস স্যার। ধুর, বইটা আবার কোথায় রাখলাম? মা, তুমি ওই বইটা কি দেখেছো কোথায়? বই তোর, তুই কোথায় রেখেছিস চেক করে দেখ। আমি কেমন করে জানবো? আজব তো। উফ, তাহলে তো মনে হচ্ছে বই জিম্মের ব্যাগেই চলে গিয়েছে। জিমকে একটা কল করে দেখি। হ্যাঁ দে, বল। জিম্মা শোন, তোর ব্যাগটা একটু চেক করে দেখ না আমার কোনো বই তোর ব্যাগে আছে নাকি। কোন বই? ইংলিশ। ইংলিশ? ও হ্যাঁ তো। হ্যাঁ, কালকে ইংলিশ হোমওয়ার্ক করে না যেতে পারলে স্যার রাগ করবে। হ্যাঁ তো কর না ইংলিশ। বাট কেমন করে করবো, বই তো তোর কাছে না। হ্যাঁ তো আয় না, এসে নিয়ে যা। উফ, এখন আমার যেতে হবে। আচ্ছা রাখ, আসছি। আজকে তোমাদের পরিচয় করে দিচ্ছি বেটন গেমের সাথে, গেমিং দুনিয়ার নতুন রাজা। এখানে আছে এভিয়েটর, ক্রেজি টাইম, মনোপলি, সুইট বোনান্সা, কয়েন ফ্লিপ, স্লটস, লাইভ ক্যাসিনো আর স্পোর্টসের লাইভ স্ট্রিম। মানে পুরো গেমিং জগৎ হাতের মুঠোয়। ডিপোজিট উইথড্র চিন্তা নেই। বিকাশ, নগদ, রকেট, 1 মিনিটের সব সেট, 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট তো আছেই পাশে। আর এখনই যদি আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করো পাবে 100% ওয়েলকাম বোনাস, 18 লাখ টাকা পর্যন্ত, সাথে ফ্রি স্পিন আর পুরো সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক। তাহলে আর দেরি কেন, বেটন গেমে ঢুকে পড়ো, খেলা জিতো রিপিট করো, খেলা স্মার্ট, জিতো আরো বেশি। তারপর তো ফোন কেটে বের হয়ে পড়ে জিমিনের বাসায় যাওয়ার জন্য। তো চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই তার মনে হয় তার পিছন থেকে কেউ তাকে ফলো করছে। তো পিছনে ঘুরে, কিন্তু কেউই ছিল না। ধুর, এখন বিকেলেও ভূতের ভয় লাগছে। আর ঠিক যখনই কেউ একজন তার পিছনে এসে দাঁড়িয়ে তার মুখে রুমাল ধরতে যাবে তার সামনে জিমিনকে দেখে তোড় দেয়। জিমিনা, তুইও এখন আসতে গেলি? কারণ আমাদের এখানে বিকেল অতটা মানুষ থাকে না। আর তুই তো ভূতের ভয় পেতেই পারিস, তুই তো 1 নম্বরের ভিতর আন্ডা, দ্যাটস ওয়াই। হ্যাঁ সত্যি আমি ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল কে যেন আমার পিছনে হাঁটছে জানিস। আর তারপর যখন পিছনে ঘুরি দেখি কেউই নেই। ভিতর ডিম একটা। এখন আয় আর বল। ধুর, ইনো পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল। কি নিয়ে এসেছো? না স্যার, আনতে পারিনি। আবার ট্রাই করো, আর তারপর যদি না হয় তারপর আবার ট্রাই করো। ওকে শেষ করতেই হবে যেভাবেই হোক। ইয়েস স্যার। জিমিনটা না 1 নম্বর ছাত্রী। ওরকম কলেজে যাস না, আমাকে এখান থেকে নিয়ে যাস। আর এখন সেটা কি কলেজেই যাবে না? তাহলে আমাকে আগে বলে দিতে পারতি, তাহলে আমিও যেতাম না। দূর, যদি লিসাও না যায় তাহলে তো আরো ভালো হবে। আর তখনই হ্যাঁ, আবারও মনে হলো কেউ আমাকে ফলো করছে, কিন্তু কেউই তো নেই। আমি এবার স্পষ্ট কারো পায়ের আওয়াজ শুনেছি। আমার সাথে হচ্ছে কি এগুলো? তাড়াতাড়ি হাঁটি বাবা, রাস্তায় এখন কোনো মানুষ নেই। আর
আর যখনই ইনু তের দিকে দৌড়ে এসে তের মুখে রুমাল ধরতে যাবে তখনই লিসা আর জিমিন থেকে পিছন থেকে চিল্লিয়ে ডাক দেয়। আর তেও পিছনে ঘুরে যখন ইনুকে দেখতে পায় সে প্রচুর ভয় পেয়ে যায়, কিন্তু কেউ ইনুকে ধরতে পারার আগে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তুই তুই ঠিক আছিস তো? ওই লোকটা কে ছিল জানি না, কিন্তু যতটা মনে হলো দেখে আমার তো মনে হচ্ছে সেদিন যে লোকটাকে আমি দেখে বললাম না অদ্ভুত, সেই লোকটার মতো দেখতে কিছুটা। তোকে আরেকটু হলে কিডন্যাপ করে নিয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ রে আমাকে বাঁচানোর জন্য। নো প্রবলেম তে, কিন্তু তোকে কেন ওই লোকটা কিডন্যাপ করতে চাচ্ছে? হ্যাঁ সেটাই তো, তোর সাথে তো ওই লোকের সাথে কোনো শত্রুতা নেই। সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না জিমিন লিসা। তোর এখন একটু সাবধানে থাকা উচিত। নো প্রবলেম, আমার সাথে তো তোরা দুজন আছিসই তাই না, আমার ডিপ প্রোটেক্টর। হ্যাঁ এখন চলেন আপনি। উফ, তোমাদের দিয়ে আর হচ্ছে না, এখন আমাকে কিছু একটা করতে হবে। জিমিন রাতে কলেজে ঢোকে, আর কলেজে ঢোকার সাথে সাথে লিসা তাদের দিকে দৌড়ে আসে। জিমিন জানিস কি হয়েছে? কি রে? আরে আমরা সেদিন যে বলছিলাম আমাদের কথা তো একদম রিয়েল হয়ে গিয়েছে রে। কি বলছিলাম? এর ভিতরে ভুলে গেলি? মানে আমরা বলছিলাম না যে কলেজে যদি একটা নিউ টিচার আসতো আর হ্যান্ডসাম কেউ যদি আসে তাহলে তো আমরা প্রতিদিনই কলেজে আসতাম। সত্যি সত্যি ওরকমই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কলেজে এত হ্যান্ডসাম একজন স্যার এসেছে রে। মানে কবে আসলো? আরে আজকে এসেছে। আমাদের ইংলিশ টিচার ইংলিশ ক্লাস নেবে, মানে প্রথম ক্লাসটাই তার। তুই তো যাকে দেখিস তাকে দেখি পাগল হয়ে যাস। এখন চল আগে গিয়ে দেখি। আরে না ভাই, এবার সত্যি সত্যি তোরা দেখেও পাগল হয়ে যাবে। স্যারটা আসলে অনেক হ্যান্ডসাম। এখন চল তুই আগে। প্রিন্সিপাল ক্লাসে ঢোকে। গুড মর্নিং স্যার। সো তোমরা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমাদের কলেজে একজন নতুন টিচার এসেছে, আর অনেকে দেখেছো তাকে ইতিমধ্যে। সো সে তোমাদের ইংলিশ ক্লাস নেবে। তাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। মিস্টার জন প্লিজ ভিতরে আসবেন। যাবো ক্লাসে ঢোকে। গুড মর্নিং স্যার। মিস্টার জন, তাহলে আপনি এখন সবার সাথে পরিচিত হয়ে নেন। প্রিন্সিপাল সেখান থেকে চলে যায়। আমার নাম জিও জাঙ্কুক, তোমরা জাস্ট আমাকে জিও স্যার বলে ডাকতে পারো। তখনই তাদের পাশের সিটের একজন মেয়ে উঠে বলে, স্যার আপনি কি ম্যারিড? এই কথা শুনে জাঙ্কুক তার দিকে এমন ভাবে তাকায় যে ক্লাসের সবাই চুপ হয়ে যায়, সাথে মেয়েটাও। জাঙ্কুক কোনো উত্তর দেয় না, আর তারপর আবার নর্মাল হয়ে বলতে থাকে, আমি তোমাদের টিচার, এটা মাথায় রেখো। আর এই কথা বলেই জাঙ্কুক এবার তের দিকে তাকায়। তেও তো জাঙ্কুকের দিকে তাকিয়েছিল, আর জাঙ্কুকের দিকে এমন ভাবে তাকিয়েছিল তে তো জাঙ্কুকের তাকানো স্টাইল দেখেই ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক হালকা করে বাঁকা হাসে, যেটা কেউই নোটিস করে না, আর তারপর পড়ানো শুরু করে। আগের দিন সবকিছু নর্মাল গেল, আজকে কিছুই নর্মাল যাচ্ছিল না। জাঙ্কুক ক্লাসের বেশিরভাগ টাইমই তের দিকে তাকাচ্ছিল, যেটা তে সহ জিমিন আর লিসা নোটিস করে। এমনকি লিসা তো মাঝে মধ্যে মনে করেছিল স্যার মেবি তার দিকে তাকিয়ে রয়েছে। তে আর লিসার কাছে এটা নর্মাল লাগলেও তে তো জাঙ্কুকের তাকানো স্টাইল থেকে প্রচুর ভয় পাচ্ছিল। সব স্টুডেন্টরাই বাইরে ছিল, শুধু তে, লিসা আর জিমিন ক্লাসে বসে খাচ্ছিল আর কথা বলছিল। তখনই সেখানে ইউনা নামের একটা মেয়ে আসে। হাই। ও হাই ইউনা। বলছিলাম থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে ওই পড়াটায় হেল্প করার জন্য। ও ওইটার জন্য তুমি আবার থ্যাংক ইউ বলছো কেন? এটা তো নর্মালি, আমরা তো ফ্রেন্ড, আর ফ্রেন্ডরা তো একে অপরকে বলতেই পারে। ও তে, তুমি অনেক সুইট। থ্যাংক ইউ, তুমিও। আর তখনই সেখানে জাঙ্কুক এসে তাদের সামনে একটা কফির কাপ রাখে। লিসা তো জাঙ্কুককে তো সামনে সামনে দেখে লজ্জায় পুরো শেষ হয়ে যাচ্ছিল, আর এদিকে তের অবস্থা তোমরা ইমাজিন করে নাও। সে তো ভয়ে পুরো। কি এভাবে করে তাকিয়ে আছো কেন? আমাকে দেখে তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই কফিটা খেয়ে নাও। হ্যাঁ আমি? ইয়া তুমি কফিটা খেয়ে নাও। কিন্তু স্যার আমি কেন আপনার কফি খাবো? কারণ আমি তোমাকে দিয়েছি তাই। ও ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সো খাও এখন। তুই কফিটা খেতে যাবে, আর তখনই জাঙ্কুকের ফোন বেজে ওঠে। জাঙ্কুক কলটা রিসিভ করার জন্য বাইরে যায়, আর কথা বলা শেষ করে সে আবারও ক্লাসে আসে। আর জাঙ্কুকে দেখে তো তুই আবার আরো বেশি ভয় পেয়ে যায়। সরি স্যার, কফিটা পড়ে গিয়েছে। কেমন করে পড়লো? আমার হাতে একটা পোকা এসে বসেছিল, আর আমি ভয়ে যখন ওটাকে সরিয়ে দিতে চাই তখন কফিটা পড়ে গিয়েছে আর কি, হাতে সাথে না লেগে।
জাঙ্কুক কিছু না বলে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের রাগ হচ্ছিল ঠিকই, কিন্তু সে নিজেও বুঝতে পারছিল না কেন তার হালকা হলো শান্তি লাগছিল, তাই কফিটা খায়নি। কারণ কফিটাতে বিষ মিশানো ছিল তাকে শেষ করে দেওয়ার জন্য, আর বিষটা জাঙ্কুকে মিশিয়েছিল। তাই ভয় ভয়ে জাঙ্কুকের কেবিনের সামনে যায়। স্যার, মে আই কাম ইন? বলছিলাম স্যার, আমি এখানে অত ইম্পর্টেন্ট কিছুর জন্য আসিনি, জাস্ট আপনাকে থ্যাঙ্কস বলতে এসেছিলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার আজকের কফিটার জন্য। যদি আমি খেতে পারিনি, কিন্তু আপনি অনেক কাইন্ড হার্টেড, সো থ্যাংক ইউ সো মাচ। তোমার কথা বলা যদি শেষ হয়ে যায় তাহলে যাও এখান থেকে এবার। জি স্যার। তারপর সেখান থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক নিজেও জানে না কেন, কিন্তু এই কথাগুলো শুনে জাঙ্কুকের হালকা হলেও হ্যাপি লাগছিল। কি রে, বলতে পেরেছিস? হ্যাঁ বলতে পেরেছি, কিন্তু ফার্মে আরো বেশি রেগে গিয়েছে রে। কেন? আরে কফিটা পড়ে গিয়েছিল না, আমি যখন বললাম, মানে থ্যাংক ইউ যখন বললাম, তারপরে আমাকে বলছিল যে যদি কথা বলা হয়ে যায় তাহলে এখন এখান থেকে বের হও। আরে সাইটু ওরকমই রে, মেবি, মানে বুঝতেই তো পারছিস সবার সাথে ওরকম ভাবেই আচরণ করে, একটু রাগি রাগি মেবি। না ভাই, কিন্তু আমার মনে হয় স্যারকে একটু রাগিয়ে দিয়েছি। মানে স্যার আমাকে কফিটা দিল আর আমি সেটা ফেলে দিলাম। দূর, আরে একটা ব্যাপার নিয়ে তো ভাবিস না তো, অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে ওটা। এখন চল। ও প্রতিদিনই বিকেলে ব্যালকনিতে এসে দাঁড়ায়, সো তোমাদের কাজ হলো ওকে দূর থেকে শুট করা। এটাতে খেয়াল রেখো কেউ যেন তোমাদের না দেখতে পায়। জি স্যার। এবারে তোমাকে কি বাঁচাবে দেখি। তাই প্রতিদিনের মতোই ব্যালকনিতে এসে দাঁড়ায়। উফ, ফাইনালি একটু রেস্ট পেলাম, অত বেশি হোমওয়ার্কও নেই, আর কালকে কলেজে বন্ধ। ইয়ে। এন্ড তখনই, ইয়েস স্যার। শুট কি করা হয়েছে? না স্যার, ও কেবলই ব্যালকনিতে এসে দাঁড়ালো, এখন করবো শুট। বলছিলাম চলে এসো। হ্যাঁ, দরকার নেই শুট করা, চলে এসো। স্যার আপনি কি রাগ করে বলছেন? না, বললাম তো চলে এসো, শুট করার দরকার নেই। ওকে ওকে স্যার, ওকে। উফ গড। যা যা, এখন যা। স্যার আসবো? হ্যাঁ আসো। মানে স্যার বলছিলাম আমার পক্ষ থেকে একটা ছোট গিফট। জাঙ্কুকের মতো হাতের দিকে তাকায়। কি এটা? স্যার পারফিউম। সো স্যার এটা আপনার জন্য আমার পক্ষ থেকে একটা গিফট। আপনি এটা ধরে নিতে পারেন আমার একটা সরি হিসেবে। মানে আমি সেদিন যা করেছি আর কি, মানে আপনি যে কফিটা দিয়েছিলেন ওটা ভুল করে ফেলে দিয়েছিলাম, সো সরি হিসেবে এই গিফটটা আপনার জন্য। এগুলোর কোনো দরকার নেই। না না স্যার, প্লিজ রাখেন না প্লিজ। যাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই কথা বলে তো সেখান থেকে চলে আসে। কি দিয়েছিস? প্রথমে রাজি হচ্ছিল না, বাট তারপরে জোর করে দিয়ে এসেছি। জাঙ্কুক পারফিউমটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, আর তারপর একটু মুচকি হাসে। কিন্তু তারপরে আবার, জাঙ্কুক তোর হচ্ছে কি এগুলো? তুই ওকে এখানে শেষ করে দিতে এসেছিস, প্রেমে পড়তে না। শোনো তো। হ্যাঁ স্যার, পারফিউমটা তোমার কাছে রাখো। কেন স্যার? আমার দরকার নেই তাই। অথবা এটাকে তোমার কাছে আমার পক্ষ থেকে একটা গিফট হিসেবেও রাখতে পারো। গিফট হিসেবে? তুমি আমাকে দিয়েছো, আমি আবার তোমাকে দিয়ে দিলাম, বাট এটাকে তুমি আমার পক্ষ থেকে বা মানে এরকম ভাবে রাখতে পারো যে আমি তোমাকে গিফট দিয়েছি। ও ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার ক্লাসে চলে যায়, কিন্তু জাঙ্কুক সেখান থেকে না চলে গিয়ে ক্লাসের জানালা দিয়ে তের উপর নজর রাখতে থাকে। একটু স্প্রে কর না। কেন রে? একটু কর না। স্প্রে করে, আর স্প্রেটা করার সাথে সাথে জাঙ্কুক হালকা ভয় পেয়ে যায়। হ্যাঁ, গাধি একটা, মাস্ক পরে স্প্রে করার কথা বলছে। সর, আমি স্প্রে করতে পারবো না। দূর, কিছু তো টের পেলাম না। আবার একটু কর না তে প্লিজ। সরি, আমি স্প্রে নষ্ট করতে পারবো না, তুই ছাগলের মতো ডাকতে থাক। তারপর তার পারফিউমটা নিজের ব্যাগের ভিতরে রেখে দেয়, আর জাঙ্কুক একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। আসলে স্প্রেটাতে বিষ মিশানো ছিল, যখনই কেউ স্প্রে করবে আর এই স্প্রের ঘ্রাণ তার নাকে যাবে, সেই মানুষটা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। আর বিষটা জাঙ্কুকই মিশিয়েছিল তের জন্য। কিন্তু এবারও তার কিছুই হয়নি। জাঙ্কুকের রাগ তো হচ্ছিল ঠিকই, কিন্তু হালকা হলো সে স্বস্তি পায়। আর তে, জিমিন, লিসার কিছু হয়নি, কারণ তারা তিনজনই মাস্ক পরা ছিল। লিসা আর জিমিন কলেজ থেকে বের হতে যাবে, ঠিক তখনই তাদের কাছে একটা মেয়ে এসে বলে,
তো জাঙ্কুক স্যার তোমাকে নিজের কেবিনে রাখছে। আমাকে? তো এবার তাড়াতাড়ি জাঙ্কুকের কেবিনে যায়। ওই পারফিউমটা দাও। হ্যাঁ স্যার, পারফিউমটা দাও। ওকে স্যার। তো তাড়াতাড়ি পারফিউমটা বের করে জাঙ্কুককে দেয়। যাবে এখান থেকে। ওকে স্যার, আর থ্যাংক ইউ সো মাচ আমার গিফটটা আবার নেওয়ার জন্য। তো এই কথা বলেই জাঙ্কুকের কেবিন থেকে বের হয়ে আসে। কি হয়েছে রে? জাঙ্কুক স্যার আবার পারফিউমটা নিয়েছে। বাহ, তাই নাকি? তার মানে জাঙ্কুক স্যারের পারফিউমটা পছন্দ হয়েছিল রে। হ্যাঁ, আমি হ্যাপি, আর আমিও থ্যাংক ইউ বলে চলে এসেছি। অন্যদিকে জাঙ্কুক তো বিষ মিশানো পারফিউমটা ফেলে দেয়। পরের দিন টিফিন টাইমে জাঙ্কুক ক্লাসে আসে, আর এসে দেখে সেখানে লিসা, জিমিন আর তে কেউই নেই। প্রথমে তো সে মনে করে মেবি তে, লিসা, জিমিন কেউই মেবি আজকে কলেজে আসেনি। কিন্তু তারপর একজন তাকে বলে, ও স্যার, তেকে তো মেবি আমি একটু আগে ছাদে যেতে দেখলাম। আচ্ছা। তারপর জাঙ্কুক আর কিছু না ভেবে ছাদে চলে যায়। সে ছাদে গিয়ে দেখে ছাদের এক কোণায় তো দাঁড়িয়েছিল। মানে আজকে লিসা আর জিমিন কেউই কলেজে আসেনি, সো সে আর একা একা কি করবে, তাই সে ছাদে এসে দাঁড়িয়েছিল। জাঙ্কুক এবার মনে মনে ভাবে এটাই পারফেক্ট সুযোগ। সে এবার আস্তে আস্তে পিছনে গিয়ে দাঁড়ায়, আর যখনই তাকে ধাক্কা দিতে যাবে তিনি নিজের পায়ের সাথে বেরিয়ে পড়ে যেতে নেয়। আর জাঙ্কুক কিছু না ভেবে সাথে সাথে তাকে ধরে ফেলে। তুমি ঠিক আছো তে? কি বলবে বুঝতে পারছিল না, সেটা জাঙ্কুকে দেখেই পুরো শক হয়েছিল। স্যার, আপনি কোথা থেকে আসলেন? আগে এটা বলো, তুমি ঠিক আছো তো? জি স্যার, আমি একদম ঠিক আছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে বাঁচানোর জন্য। সেটাই, নিজে থেকে খেয়াল রাখতে শিখো। তার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আর জাঙ্কুকও জায়গা থেকে চলে যায়। জাঙ্কুক স্যার কোথা থেকে হঠাৎ করে আসলো, কিন্তু আরেকটু আমি পড়ে যেতাম। থ্যাংক গড, জাঙ্কুক স্যার একদম পারফেক্ট টাইমে এসে আমাকে ধরে নিয়েছিল। না রে, আমার পক্ষে এগুলো সহ্য করা সম্ভব না। ঠিক বলেছিস, ওই তে তো অল টাইমই জাঙ্কুক স্যারের পিছন পিছন ঘুরছে, আর জাঙ্কুক স্যার মনে হচ্ছে আস্তে আস্তে তেকে লাইক করা শুরু করছে। আর এরকম কিছু ঘটার আগে আমাদের রাস্তা থেকে আমাদের কাটাকে তুলে ফেলতে হবে। সো করবি কি তুই এখন? আমাদের গাইডে আমাদের কিছু করতে হবে। এই লিসা আর জিমিনের যে মাঝে মধ্যে কি হয় না, যখন আসে না তো দুজনের একজনও আসে না। আসবি না আমাকে বলে দিলেই হয়, তাহলে আমিও আসতাম না। তো এগুলো ভাবতে ভাবতে হাঁটছিল, আর ঠিক তখনই তের পিছন থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিতে যাবে। ঠিক তখনই জাঙ্কুক স্যার গাড়িটা যখনই থেকে ধাক্কা দিতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক এসে তাকে টান দিয়ে তাকে বাঁচিয়ে নেয়, আর গাড়িটাও কিন্তু সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আপনি ঠিক আছেন তো স্যার? আমার জন্য আমি ঠিক আছি তে। এটা বলো তুমি ঠিক আছো নাকি? আমি তো ঠিক আছি স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আবারও। কিন্তু গাড়িতে যে ছিল সে তো হর্নও বাজালো না, যার কারণে আমি তো বুঝতেও পারিনি যে আমার পিছন থেকে কেউ আসছে। ওই গাড়িটাতে যে ছিল সেটা আমাকে ইচ্ছে করে শেষ করে দিতে চেয়েছিল। ইচ্ছা করে? আপনি কেমন করে বুঝতে পারলেন স্যার? সেটা তোমার না বুঝলেও চলবে। এখন আমার গাড়িতে ওঠো। গিয়ে জাঙ্কুকের গাড়িতে বসে, আর জাঙ্কুকও ড্রাইভ করা স্টার্ট করে। তুই জিমিনকে আর লিসাকে এগুলো সবকিছু বলছিল। ওয়া ভাই, জাঙ্কুক স্যার তো তোর একদম পারফেক্ট প্রোটেক্টর হয়ে গিয়েছে। তোকে দুইবার কিসের হাত থেকে বাঁচালো। হ্যাঁ রে, সত্যি বলছিস জিমিন। আসলে না, আমি না তোদেরকে একটা কথা বলতে চাই রে। হ্যাঁ বল। আমি আর এই জাঙ্কুক স্যারকে ভালোবেসে ফেলেছি ভাই। হ্যাঁ সত্যি? হ্যাঁ, আমি জানতাম এটা আগে থেকে। মানে প্রেমে পড়বে নাকি? তোকে এতবার করে সে বাঁচালো, তোর এত কেয়ার করছে, তোকে এত প্রোটেক্ট করছে, আবার এত হ্যান্ডসাম দেখতে, মানে প্রেমে পড়বে নাকি? হ্যাঁ রিসা একদম ঠিকই বলেছে। আমি শুধু জাঙ্কুক স্যারের প্রেমে এই জন্য পড়িনি যে সে হ্যান্ডসাম, এই জন্য না, মানে জাঙ্কুক স্যারের প্রত্যেকটা জিনিসের জন্যই আমি তাকে ভালোবেসে ফেলেছি ভাই। তখনই সেখানে তে, ইয়ে স্যার একটু শুনে যাও। তে এবার জাঙ্কুকের কাছে যায়, আর জাঙ্কুক এবার তাকে নিয়ে ছাদে চলে যায়। স্যার এখানে কেন? তে আসলে আমি নিজেও জানি না কেমন করে, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ সত্যি? কিন্তু এটার মানে এরকম না যে আমি তোমাকে ফোর্স করছি যে তোমাকে আমার ভালোবাসতে হবে। আমি জাস্ট আমার কথাটাই তোমাকে জানালাম, আর আমার তোমাকে আরো কিছু জিনিস বলার আছে। জাঙ্কুক এবার প্রথম থেকে শুরু করে তাকে সবকিছু বলতে থাকে।
সো এবার বলতে, এত কিছু জানার পরও কি তুমি আমাকে ভালোবাসবে? তো কিছুক্ষণ চুপ করে থেকে এবার মাথা নাড়ায়। হ্যাঁ সত্যি। তো এবার মুচকি এসে আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আর জাংকুককে শক্ত করে হাত করে, আর জাংকুকে এবার হাত ব্যাক করে।